অদিতি এবং পায়েল দুজনে খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করে এসেছে। এখন তারা একই সাথে একই কলেজে পড়ে। তাদের দুই বন্ধুর মধ্যে খুবই মিল ছিল। তার মধ্যে একটা অন্যতম হলো তারা দুজনেই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করত। কিন্তু তারা দুজনেই মধ্যবিত্ত পরিবার থেকে হওয়ায় তাদের কাছে বিরিয়ানি খাওয়ার মতো টাকা সবসময় থাকতো না। কিন্তু যখনই তাদের হাতে টাকা আসতো তারা সোজা বিরিয়ানি খেতে চলে যেত। মাঝে মধ্যে তাদের কাছে টাকা কম থাকলে এক প্লেট বিরিয়ানি কিনে তারা দুজনেই শেয়ার করে বিরিয়ানি খেত। একদিন দুপুরবেলার দিকে তাদের কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। পায়েল, আমার ভীষণ জোরে খিদে পেয়েছে, আজকে তো টিফিনও নিয়ে আসেনি, তাড়াতাড়ি কলেজ ছুটি হয়ে যাবে বলে। হ্যাঁ রে, আমারও খুব খিদে পাচ্ছে। আজকে তো আমাদের কাছে টাকাও নেই যে বিরিয়ানি কিনে খাবো। কি করি বলতো? আমি দুদিন আগেই একটা বিয়ে বাড়িতে গিয়ে বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানিটা দারুণ হয়েছিল। বিরিয়ানির নাম নিতেই মুখে জল চলে এলো। বেশ তো, একা একা বিয়ে বাড়িতে গিয়ে বিরিয়ানি গিলে চলে এলি। আমার কথা তো একবারও মনে করলি না তুই। আমাদের কেউ বিয়ে বাড়ির নিমন্ত্রণ দেয় না কেন বলতো? বিয়ে বাড়ির বিরিয়ানির কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে, যাই বল না কেন। ঠিক সেই সময় তাদের সামনে থেকে একটা বরের গাড়ি চলে যায়। গাড়িটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছিল। সেই সঙ্গে গাড়িতে খুব জোরে জোরে গান চলছিল। বিয়ের গাড়িটা দেখে অদিতি খুবই খুশি হয়ে বলে, তুই বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাস না তাই তো? চল, আজকে আমি তোকে বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খাওয়াবো। মানে তুই কি বলছিস রে ভাই? আমি বুঝলাম না তোর কথা। আরে তুই তাড়াতাড়ি আমার স্কুটির পেছনে বস। ওই বরের গাড়িটা দেখছিস? ওই গাড়িটাকে ফলো করে আমরা বিয়ে বাড়িতে যাব আর ফ্রিতে বিরিয়ানি খাবো। চল চল, দোকান থেকে বিরিয়ানি খেতে হলে এখন 300 টাকা লাগবে, পকেটে তো 30 টাকাও নেই। আরে অদিতি, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আছে। চল চল, তাড়াতাড়ি চল। নে নে, উঠে পড়েছি। স্কুটি স্টার্ট দে, জোরে চালাবি, গাড়িটা যেন হারিয়ে না যায়। না না, আমি তোকে ঠিক ওই বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি, তুই চল না। আমরা আজকে বেশ ভালো জামা কাপড়ও পরে আছি, কেউ আমাদেরকে দেখে কিছু বুঝতেই পারবে না। আর আমাদের ব্যাগগুলো স্কুটিতে রেখে দিতে হবে, না হলে সবাই বুঝে যাবে যে আমরা নিমন্ত্রণ ছাড়াই বিরিয়ানি খেতে এসেছি। দুই বন্ধু এভাবেই বিয়ের গাড়িটাকে ফলো করতে করতে বিয়ে বাড়িতে পৌঁছে যায়। কি রে, চলে তো এলাম, কিন্তু আমার খুব ভয় করছে। যদি কেউ আমাদের ধরে ফেলে কি হবে তখন? বিরিয়ানি খেতে এসে লাথি জুতো খেয়ে বাড়ি যেতে হবে। আরে তুই না সত্যি খুব ভীতু। এত ভয় পেলে আর বিয়ে বাড়ির বিরিয়ানি ফ্রিতে খেতে হবে না। একদম কুল থাক, রিল্যাক্স কর। দেখ, আমার মতো বিহেভ করার চেষ্টা কর। এই যে কাকু, কেমন আছেন বলুন? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? আর বাবা মা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। আপনি খেয়েছেন নাকি এখনো খাননি? না না, আমি এখনো খাইনি। একটু দেখাশোনার কাজ করছি বিয়ে বাড়ির। কালু আসলে আমার উপর দায়িত্ব দিয়েছে তো, তাই আর কি। যাও, তোমরা খেয়ে নাও কেমন? কোনো অসুবিধা হলে জানিও আমাকে। এই বলে ব্যক্তিটি সেখান থেকে চলে যায়। কি রে, কে ছিল লোকটা? কে হয় তোর? তুই আমাকে তোর কোনো আত্মীয়র বিয়েতে নিয়ে এলি নাকি? সত্যি করে বলতো। আরে না রে, আমি তো লোকটাকে চিনি না, আজ প্রথমবার দেখলাম। আমি তো জাস্ট একটু নাটক করলাম যাতে আমাদের উপর কেউ সন্দেহ না করে। ওই লোকটাও কিন্তু আমাকে চিনতে পারেনি, এমনি এমনি কথাগুলো বলে গেল। আমাকে যে লোকটা চেনে না, লজ্জায় সেটা বলতেও পারলো না। তুই না সত্যি খুব বদমাশ। এই চল চল, বিরিয়ানির গন্ধ নাকে আসছে, আর যে অপেক্ষা করা যাচ্ছে না। চল গিয়ে পেট ভরে খেয়ে আসি, জমিয়ে বিয়ে বাড়ির চিকেন বিরিয়ানি খেতে হবে। না রে, আমরা বড় লোকের বিয়েতে চলে এসেছি। এই বিয়ে বাড়িতে চিকেন বিরিয়ানিও হয়েছে, আবার মটন বিরিয়ানিও হয়েছে। চল এবার। এই বলে অদিতি ও পায়েল দুজনে বিরিয়ানি খেতে চলে যায়। দুজনে মিলে মজা করে অনেক অনেক বিরিয়ানি খায়। তারা এত বেশি পরিমাণে বিরিয়ানি খায় যে তারা ঠিকমতো নড়াচড়াও করতে পারে না। কোনো রকমে দুজনে স্কুটি নিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেদিন এভাবে নিমন্ত্রণ ছাড়াই বিরিয়ানি খেয়ে তাদের খুবই ভালো লেগেছিল, তাই তারা ঠিক করে আবার তারা ঠিক একইভাবে বিয়ে বাড়ির বিরিয়ানি খাবে। চল ঝটপট একটা বিয়ে বাড়ি খুঁজে ফেলি, জমিয়ে বিয়ে বাড়ির বিরিয়ানি খাওয়া হবে আজকেও। হ্যাঁ চল, ওদিকটাতে চল, যেখানে অনেকগুলো ম্যারেজ হল আছে না, ওখানে চল। কোনো না কোনো ম্যারেজ হলে তো বিয়ে হবেই। দুই বন্ধু মিলে বিয়ে বাড়ি খুঁজে ফেলে।
তারা কোনো দিকে না তাকিয়েই আগে প্যান্ডেলের মধ্যে ঢুকে বিরিয়ানি খেতে বসে পড়ে। কিন্তু বিয়েবাড়ির ওয়েটারগুলো নিজেদের কাজে ব্যস্ত থাকায় তারা দুই বন্ধুর দিকে লক্ষ্য দিতে পারে না। আরে এই যে, আমাদের দুজনকে কি চোখে দেখতে পাচ্ছেন না? সবাইকে বিরিয়ানি খেতে দিচ্ছেন আর আমাদেরকে দিচ্ছেন না কেন? আমরা লাস্টে বসে আছি বলে কি আমাদেরকে লিস্ট থেকে আউট করে দিয়েছেন? এই যে ওয়েটার, শুনুন, এখানে কানে তুলো গুজে রেখেছেন নাকি? আরে বিরিয়ানি দিন আমাদেরকে। শুনুন, এই যে শুনুন। আসছি আসছি, দাঁড়ান একটু অপেক্ষা করুন। এত তাড়াহুড়ো করলে হবে না, সবাইকেই তো খেতে দেবো নাকি? দেখলি তো কেমন শয়তান লোক। দাঁড়া, একে মজা দেখাচ্ছি আমি। এই যে, আমরা বরযাত্রী, আর বরযাত্রীদের সঙ্গে এরকম বাজে ব্যবহার করা হচ্ছে, তাই তো? আপনারা কি মানুষ বলুন তো? আমাদেরকে অপমান করছেন রীতিমতো। অদিতি ও পায়েল দুজনে চেঁচাতে শুরু করে। আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে ভিড় জমতে শুরু করে। এমনকি পাত্র নিজে সেখানে ছুটে আসে। আমাদের লোকেদের সঙ্গে আপনারা এমন ব্যবহার করছেন কেন? জানেন না বরযাত্রীদের কিভাবে আপ্যায়ন করতে হয়? আপনারা এটা ঠিক করেননি কিন্তু। আমাদের লোকজনকে অপমান করে। হ্যাঁ, আমি বিয়েই করবো না, এই চললাম আমি এখান থেকে। এই অদিতি, এ কি সর্বনাশ করলি রে বাবা তুই? বর তো বিয়ে না করেই পালিয়ে যাবে বলছে। তুই কিছু একটা কর, না হলে সবাই মিলে আমাদেরকে ধরে মারবে। এই না না, তুমি বিয়েটা করো, এরকম করো না। আমরা একটু ম্যানেজ করে নিচ্ছি। বিয়ে বাড়িতে তো একটু এরকম হয়, তাই না? এতে বেশি মাথা গরম করলে কি করে হবে? হে হে হে। হ্যাঁ, একদম ঠিক। আপনারা মাথা গরম করবেন না। আর এই যে ওয়েটার, বরযাত্রীদের ঠিক মতো খাওয়াও, বিশেষ করে এই দুটো মেয়েকে। মনে হচ্ছে এরা বরের কাছের কেউ হবে, তাই বর এত রেগে গেছে। কাছের কেউ? হ্যাঁ তাই তো। এরা কারা? আমি তোদের চিনলাম না। কি জানি বাবা কাদের জন্য ঝগড়া করলাম। আমার স্মৃতিশক্তি এতই কমে গেল যে আমি আমার আত্মীয়দের চিনতেই পারছি না। দূর, আগে বিয়েটা করি, পরে জিজ্ঞাসা করব। এই যে, তোমরা খেয়ে নাও, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, কেমন? এই বলে পাত্র বিয়ে করতে চলে যায়। দেখলি পাইল, নিমন্ত্রণ ছাড়া বিয়ে খেতে এসে সবাই আমাদেরকে কত সম্মান করছে, কত গুরুত্ব দিচ্ছে। কনফিডেন্টটাই আসল। আমাদেরকে দেখে কেউ বুঝতেই পারবে না যে আমরা ফ্রিতে বিয়ে বাড়ির বিরিয়ানি গিলতে এসেছি। এইরকম ভাবেই বেশ কিছুদিন কাটে। তারা বেশ অনেকদিন পর একটা বিয়ে বাড়ির সন্ধান পায়। এই পায়েল, আমি কি ভাবছি বলতো, বিয়ে বাড়ি খুঁজতে আমাদের খুব প্রবলেম হয়ে যাচ্ছে। যদি কেউ থাকতো আমাদেরকে বিয়ে বাড়ির সন্ধান দিত, তাহলে আমাদেরকে আর স্কুটির তেল পুড়িয়ে বিয়ে বাড়ি খুঁজতে হতো না। কি বলিস? হ্যাঁ, ঠিকই বলেছিস তুই, কিন্তু এরকম কাউকে কোথায় পাবি তুই? আরে বুদ্ধু, তুই না কিচ্ছু বুঝিস না। আমাদের একটা বিয়ে বাড়ির ক্যাটারারের ছেলেকে পটাতে হবে। ক্যাটারিং এর ছেলেটা যখনই বিয়ে বাড়িতে কাজে যাবে তখনই আমাদেরকে ইনফর্ম করে দেবে, আর আমরা নিমন্ত্রণ ছাড়াই বিরিয়ানি খেতে চলে যাব। হ্যাঁ, খুব ভালো হবে। এত ভালো আইডিয়া কোথায় ছিল রে? চল, কাজে লেগে পড়ি। তারা দুজনে বিয়ে বাড়ির ক্যাটারিং এর একটি ছেলের কাছে যায়। এই যে শোনো, তোমার সঙ্গে কিছু কথা ছিল। তোমাকে না হেব্বি দেখতে, তুমি খুব হ্যান্ডসাম। এই কোট প্যান্টটা পরে তোমাকে দারুণ লাগছে। তোমাকে দেখে ক্যাটারারের ছেলে বলে মনেই হচ্ছে না। এক্সকিউজ মি, আমি ক্যাটারারের ছেলে হতে যাবো কেন? হ্যাঁ, আমি তো বর। আজকে আমার বউ ভাত, তাই আমি কালো কোট প্যান্ট পরেছি। আমার ব্ল্যাক কালার ফেভারিট, তাই। আর আমাকে দেখে আপনার ক্যাটারারদের ছেলে মনে হলো? হ্যাঁ, এই রে, কি করতে গিয়ে কি করে ফেললাম। আজকে কি বিরিয়ানি খাওয়া হবে না তাহলে? আমরা তো বরকেই রাগিয়ে দিলাম। এই পায়েল, কিছু একটা ভাব। আরে জামাই বাবু, তুমিও না সত্যি খুব বোকা। আমরা তোমার শালি, তোমার সাথে মজা করছি, তুমি বুঝতে পারছো না? তোমাকে এই ব্ল্যাক কোট প্যান্টটা পরে এত ভালো লাগছে না যে কি বলবো আমরা। তোমাকে দেখে আমরা ফিদা হয়ে গেছি। হ্যাঁ, শুধু আমরা দুজনে নই, বিয়ে বাড়ির সমস্ত ইয়ং মেয়েরা তোমাকে নিয়েই আলোচনা করছে। আমি তো ভাবছি তোমার যদি বিয়ে না হতো তাহলে আমি তোমার সঙ্গেই বিয়ে করতাম। এই কথা শুনে বর খুবই খুশি হয়। থাক থাক, আমার আর প্রশংসা করো না তোমরা, অনেক হয়েছে। তোমাদের কথা শুনে আমার মন খুশি হয়ে গেছে একেবারে। আজকে বৌভাতের অনুষ্ঠানে আমি আমার ফরেনার বন্ধুদের জন্য, বিজনেস পার্টনারদের জন্য, ভিআইপি গেস্টদের জন্য স্পেশাল খাবার আয়োজন করেছি। এসো, আজকে তোমরাও স্পেশাল খাবার খাবে। চলো চলো চলো। এই কথা শুনে দুই বান্ধবী খুবই খুশি হয়, কিন্তু তারা ভিআইপি গেস্টদের খাবার খেতে গিয়ে অবাক হয়ে যায়। কারণ সেখানে ইটালিয়ান, চাইনিজ, জাপানিজ ইত্যাদি বিদেশি খাবারের আয়োজন করা হয়েছিল। দূর, বিয়ে বাড়ির বিরিয়ানি খেতে এসেছিলাম, আর এখানে এসে এসব বিদেশি ঘাস পাতা নুডলস খেতে হচ্ছে। সব প্ল্যানটাই বিগড়ে গেল। দুই বন্ধু সেদিন বিরিয়ানি খেতে পারেনি বলে মন খারাপ করে তারা বাড়ি ফিরে আসে।
কিছুদিন পর তারা আবার একটা বিয়ে বাড়িতে যায়। এই আগের দিন আমরা বিরিয়ানি খেতে পারিনি, আজকে আমরা পুরো বিরিয়ানির হাড়ি তুলে নিয়ে যাব। শীতকাল তো, অনেকদিন বিরিয়ানি রেখে রেখে খেতে পারবো, নষ্ট হবে না। এইভাবে দুই বন্ধু বিরিয়ানির হাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করে ফেলে। তারা দুজনে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানির হাড়ির মধ্যে নকল কয়েকটা আরশোলা ফেলে দেয় এবং আরশোলা আরশোলা বলে চিৎকার করতে শুরু করে। আপনারা কেমন বিরিয়ানি রান্না করেছেন? হ্যাঁ, বিরিয়ানিতে এত আরশোলা কেন? আমরা না দেখলে এই বিরিয়ানি তো আমাদেরকে খাইয়ে দিতেন। এই দেখে পাত্রীর বাবা মা খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে পাত্রপক্ষ ভীষণ রেগে যায়। দুই পক্ষের মধ্যে একটা বড়সড় ধরনের ঝামেলা হয়। না, কিছুতেই নয়। আমি আমার ছেলের বিয়ে আমি আপনাদের মেয়ের সঙ্গে দেব না। আপনাদের লোকেদের তো খাওয়া হয়ে গেছে, আর আমাদের বরযাত্রীদের জন্য আরশোলা দেওয়া বিরিয়ানি বানানো হয়েছে। এই চলো সবাই, চলো এখান থেকে। এই বলে পাত্রপক্ষ বিয়ে না করেই সেখান থেকে বেরিয়ে যাবে। তখন পাত্রীর বাবা মা হাউ হাউ করে কেঁদে ওঠে। আপনারা দয়া করে বিয়েটা ভাঙবেন না, আমরা খুব গরিব। অনেক কষ্টে লোকের কাছ থেকে টাকা পয়সা ধার দেনা করে আমরা মেয়ের বিয়ের আয়োজন করেছি। অনেক কষ্টে আমরা আপনাদের জন্য বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেছি। আমাদের কষ্টটা একবার বুঝুন। আমরা জানি না আরশোলা কোথা থেকে এলো বিরিয়ানিতে। পাত্রীপক্ষের বাবা মাকে কাঁদতে দেখে অদিতি ও পায়েল তাদের ভুল বুঝতে পারে। তারা সকলের সামনে সব সত্যি কথা বলে দেয়। আমাদেরকে ক্ষমা করে দিন, এসবের জন্য শুধুমাত্র আমরাই দায়ী। এগুলো প্লাস্টিকের আরশোলা, দেখুন। দয়া করে আপনারা বিয়ে না করে যাবেন না। সবাই অদিতি ও পায়েলকে অনেক বকাবকি করে। শেষ পর্যন্ত পাত্রপক্ষ বিয়ে করার জন্য রাজি হয়। সেদিনের পর থেকে অদিতি ও পায়েল নিমন্ত্রণ ছাড়া বিয়ে বাড়ির বিরিয়ানি খাওয়া ছেড়ে দেয়। মোহিনী এবং রূপালী তাদের শাশুড়ি মা পদ্মা দেবীর সঙ্গে বাস করত। পদ্মা দেবী কয়েক বছর আগে এক কঠিন অসুখের ফলে চোখে দৃষ্টি হারিয়ে ফেলেছিল। সে চোখে একেবারেই দেখতে পারত না। তার দুই ছেলে তপন এবং তাপস দুজনেই বিদেশে থেকে চাকরি করত। 2 বছর আগে তারা দুই ভাই তাদের অন্ধ মায়ের দায়িত্ব বাড়ির দুই বৌমার উপর দিয়ে বিদেশে চলে গিয়েছিল। তারপর থেকে মোহিনী এবং রূপালী তাদের অন্ধ শাশুড়ি মায়ের সেবা যত্ন করত। একদিন মাঝরাতে এলাকার সবাই ঘুমের ঘোরে আচ্ছন্ন ছিল। সকলের বাড়ির লাইটও বন্ধ ছিল। চারিদিকে অন্ধকার, একেবারে নিস্তব্ধ পরিবেশের মধ্যে পদ্মা দেবীর বড় বৌমা মোহিনীর ঘরে লাইট জ্বলছিল এবং তার ঘর থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজও ভেসে আসছিল। জয়, তুমি এসে গেছো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জয়, তোমাকে ছাড়া একদম ভালো লাগে না আমার। বড্ড একা একা লাগে জানো। কোথায় একা তুমি? আমি এসে গেছি তো। কি হয়েছে বলো? কিচ্ছু হয়নি, তোমাকে মিস করছিলাম। জয়, আমার এই বাড়িতে আর ভালো লাগছে না। চলো না আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই, অনেক দূরে, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। আমরা বিয়ে করে নতুন করে সংসার পাতবো। হ্যাঁ মোহিনী, আমি তো এটাই চাই, কিন্তু আমাকে তো সময় দিতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে। তো তোমাকে নিয়ে গেলেই তো হবে না, তোমাকে যাতে সুখে রাখতে পারি সেই দিকটাও তো খেয়াল রাখতে হবে। আমি ভাবছিলাম একটা নতুন ব্যবসা শুরু করব, কিন্তু টাকার অভাবে কিছু করতে পারছি না। তোমার টাকা লাগবে? তুমি আমাকে বলবে তো একবার, কত টাকা লাগবে তোমার বলো। তুমি টাকা কোথায় পাবে? তোমার কাছে আছে টাকা? আমার কাছে নেই, কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে তো আছে। দাঁড়াও, আমি শাশুড়ি মায়ের ঘর থেকে টাকা নিয়ে আসছি। তোমার শাশুড়ি মা যদি দেখে ফেলে তাহলে কি হবে? জয়, তুমি ভুলে গেছো আমার বুড়ি শাশুড়ি অন্ধ, কিছুই দেখতে পায় না চোখে। তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, তুমি দাঁড়াও। এই বলে মোহিনী তার শাশুড়ি মায়ের ঘরে যায়। তখন পদ্মা দেবী ঘুমাচ্ছিল। মোহিনী তার শাশুড়ি মায়ের লকার থেকে টাকা বের করছিল, তখনই তার হাত লেগে একটা ফুলদানি পড়ে যায়। হঠাৎ করে আওয়াজ হওয়ায় পদ্মা দেবীর ঘুম ভেঙে যায়। কে ঘরে? ঘরে কে? ঘরে কেউ আছো? বৌমা, বৌমা আছো নাকি? কে ঘরে? মনে হয় বিড়াল এসেছিল। মোহিনী কোনো শব্দ না করে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে আস্তে আস্তে আলমারি থেকে টাকা বের করে নিয়ে পা টিপে টিপে খুবই সাবধানে তার শাশুড়ি মায়ের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তাকে যাতে তার যা রূপালী দেখতে না পায়, তাই সে খুব দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এই নাও জয় টাকা, এখনই ধরা পড়ে যাচ্ছিলাম। অন্ধ বুড়ি চোখে দেখতে পায় না, কিন্তু কান খাড়া করে বসে থাকে।
এই নাও টাকা, আর তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। আমার যা যদি জেগে যায় তাহলে বিপদ হয়ে যাবে। ধন্যবাদ মোহিনী, আমি এই টাকা দিয়ে ব্যবসা শুরু করব, আর তারপরই তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। এই বলে জয় মোহিনীর ঘর থেকে বাইরে বেরিয়ে যায় এবং সে মোহিনীর ঘরের পাশের ঘরে ঢুকে পড়ে। জয়, তুমি আজকে এত লেট করে আসলে কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি কোথায় ছিলে? আর বলো না, আমার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। কালকের মধ্যে হসপিটালে 1 লক্ষ টাকা জমা দিতে না পারলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। এরকম বলো না জয়, আমি থাকতে তুমি চিন্তা করবে না, আমি তোমাকে টাকা দিচ্ছি, দাঁড়াও। ওদিকে পদ্মা দেবীর হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় তার আর ঘুম আসছিল না। তার খুব জোরে জল পিপাসা পেয়েছিল। বৌমারা কেউ জেগে আছো? আমাকে 1 গ্লাস জল দাও না। বৌমা, ও বৌমা, সবাই মনে হয় ঘুমাচ্ছে, যাই দেখি রান্নাঘর থেকে জল নিয়ে আসি। পদ্মা দেবী অন্ধ হলেও তার বাড়ির কোন জায়গায় কি আছে সেটা সে ভালো করেই জানতো। তাই সে হেঁটে হেঁটে রান্নাঘরের দিকে যায়। তখনও জয় ও রূপালী ফিসফিস করে কথা বলেই চলেছিল। আসলে জয় খুবই ভণ্ড নির্লজ্জ একটি ছেলে ছিল। সে খুবই চালাকি করে মোহিনী ও রূপালী দুজনকেই তার জালে ফাঁসিয়েছিল। কিন্তু মোহিনী ও রূপালী এই ব্যাপারে কিছুই জানতো না। তারা জয়কে খুবই ভালো ছেলে বলে মনে করত। তাদের স্বামীরা বিদেশে থাকায় এবং সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকায় তাদের বউদের সময় দিতে পারত না। মোহিনী ও রূপালী তাই মনে করত যে তাদের বরেরা তাদেরকে ভালোবাসে না। ঠিক এমন একটা পরিস্থিতিতে জয় মোহিনী ও রূপালীর মন জয় করে ফেলেছিল। জয় শুধুমাত্র টাকার লোভে এসব করেছিল। রূপালী, তুমি সত্যিই খুব ভালো, আমি যে কি করে তোমাকে ধন্যবাদ জানাবো। জয়, এমন বলে তুমি আমাকে পর করে দিচ্ছ, কিন্তু তোমার মা মানেই তো আমার মা। জয়, আমার না মাঝে মধ্যে খুব ভয় করে জানো। তুমি আমাকে ভালোবাসো তো? এই পৃথিবীতে তোমাকে ছাড়া আমার কাছের মানুষ বলে কেউ নেই। আমার বর কখনো আমার খোঁজ নেয় না, তুমি সবসময় আমার কত কেয়ার করো। রূপালী, তুমি চিন্তা করো না, আমি তোমাকে খুব ভালোবাসি। আর তোমার বরের গল্প আমার সামনে একদম করবে না, আমাদের ব্যাপারে কথা বলো শুধু। পদ্মা দেবী রূপালীর ঘরের সামনে দিয়ে যেতে গিয়ে তাদের কথা শুনতে পায়। ছোট বৌমার ঘর থেকে বেটা ছেলের গলার আওয়াজ শুনতে পাচ্ছি যেন। এত রাতে কে এসেছে ঘরে? বৌমা, ও বৌমা, দরজা খোলো, ঘরে কেউ আছে নাকি তোমার? শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেয়ে রূপালী খুব ভয় পেয়ে যায়। সর্বনাশ করেছে জয়, এই অন্ধ বুড়ি মনে হয় আমাদের কথা শুনে ফেলেছে। কি সর্বনাশ বলো তো? এবার কি হবে রূপালী? কিচ্ছু হবে না, বুড়ি অন্ধ, তোমার কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই। আমি দরজা খুলবো আর তুমি চুপচাপ সাইড দিয়ে কেটে পড়বে, বাকিটা আমি বুঝে নেব, ওকে? এই বলে রূপালী দরজা খোলে এবং তখনই জয় এক পাশ থেকে পালিয়ে যায়। কি হয়েছে মা, এত রাতে আপনি এখনো জেগে আছেন কেন? কি হয়েছে আপনার? বৌমা, তোমার ঘরে কি কেউ ঢুকেছে? আমি একটা ছেলের গলার আওয়াজ শুনতে পেলাম। তুমি কার সঙ্গে কথা বলছিলে একটু আগে? কে ছিল তোমার ঘরে? আমার ঘরে? কোথায়? কে? কেউ নেই তো। ছেলের গলার আওয়াজ আপনি কোথা থেকে পেলেন? আপনি কোনো স্বপ্ন দেখলেন নাকি? না না, আমি কোনো স্বপ্ন দেখিনি। আমি স্পষ্ট শুনেছি একটা ছেলের গলার আওয়াজ। তুমি আবার তার সাথে কথাও বলছিলে। আমি কথা বলছিলাম? ও আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। আমি আসলে ইউটিউবে ফানি ভিডিও দেখছিলাম। ইউটিউবে ছেলে মেয়েদের গলার আওয়াজ শুনে আপনি ভেবেছেন আমি হয়তো কোনো ছেলের সঙ্গে কথা বলছি। এই রাত দুপুরে আমি কার সঙ্গে কথা বলবো বলুন তো? আপনি শুধু শুধু ভুলভাল ভাবছেন। আপনি এত রাতে উঠে এসেছেন কেন সেটা বলুন। আচ্ছা ছাড়ো এসব, আমারই ভুল হয়েছে হবে হয়তো। আমি তো জল নিতে এসেছিলাম। জল নিতে? আপনি জল নিতে এলেন কেন? আপনি আমাকে ডাকবেন তো? মনে নেই কিছুদিন আগে আপনি পড়ে গিয়েছিলেন? আপনার ছেলে তো আমাকেই কথা শুনিয়েছিল। আপনি আমাকে বকা খাওয়ানোর কাজ করেন কেন? আমি তো অনেকবার করে ডেকেছি তোমাদের, তোমরা তো শুনতে পাওনি। আর তাই জন্যই তো আমি নিজে জল নিতে এলাম। আর তারপরই আমি তোমাকে কোনো একটা ছেলের সঙ্গে কথা বলতে শুনলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জল আনছি, দাঁড়ান। রূপালী মিথ্যা কথা বলে পদ্মা দেবীর কাছ থেকে সেদিন বেঁচে যায়। পদ্মা দেবী আর কিছু না বললেও তার মনে সন্দেহ ঢুকে যায়। তাই সে মনে মনে ঠিক করে তার ছোট বৌমার উপর নজর রাখবে। পরের দিন পদ্মা দেবী তার বড় বৌমা মোহিনীকে বলে, জানো বৌমা, কালকে আমাদের বাড়িতে কোনো ছেলে ঢুকেছিল। কালকে অনেক রাতে, রাত প্রায় 2-1 হবে হয়তো। এই কথাটা শুনে মোহিনী খুবই ভয় পেয়ে যায়।
এই বাবা সর্বনাশ করেছে। কালকে জয় আমার সঙ্গে দেখা করতে এসেছিল, মা জানলো কিভাবে? আমি আলমারি থেকে টাকা বের করছিলাম, মা কি সেটা বুঝতে পেরে গেল? কিন্তু মা তো চোখে দেখতে পায় না, তাহলে মা কি করে জানলেন? মা, আপনি কি সব বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না মা। হ্যাঁ বৌমা, আমিও কিছু বুঝতে পারছি না। কালকে আমি জল খেতে মাঝরাতে উঠেছিলাম, আর আমি যখন ছোট বৌমার ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন আমি ছোট বৌমাকে একটা ছেলের সঙ্গে কথা বলতে শুনেছি। শাশুড়ি মা এসব কি বলছে? কালকে রাতে তো আমি জয়ের সঙ্গে কথা বলছিলাম। মা তো অন্ধ, চোখে দেখতে পান না, আর এখন হয়তো কানেও কম শুনছেন। আমার ঘরের সামনে এসে মনে করেছে রূপালীর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। যাক, আমার উপর তাহলে সন্দেহ করেনি। নাকি আমার মতো রূপালীরও কারোর সঙ্গে চক্কর চলছে? না না, তা আবার হয় নাকি? আমাকে খুব সাবধানে থাকতে হবে। মোহিনী তার শাশুড়ি মায়ের কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে থাকে। কিছুক্ষণ পর সে ঘরে গিয়ে জয়কে ফোন করে। কি হলো জয়? আমি কখন থেকে ফোন করছি, তোমার কল ওয়েটিং কেন? তুমি কার সঙ্গে কথা বলছিলে? কার সঙ্গে ব্যস্ত ছিলে তুমি, বলো? আরে মোহিনী, তুমি রাগ করছো কেন? আমি তো আমার মাসির সঙ্গে কথা বলছিলাম। অনেকদিন পর মাসি ফোন করলো, কিছুতেই ফোন রাখতে চাইছিল না। কি হয়েছে বলো? কালকে তোমাকে আর আমাকে কথা বলতে আমার শাশুড়ি মা শুনে ফেলেছে। শাশুড়ি মা ভাবছে কালকে হয়তো কোনো ছেলে রূপালীর সঙ্গে দেখা করতে এসেছিল। আমার উপর সন্দেহ না করে রূপালীর উপর সন্দেহ করছে। আমি এখন কিছুদিন তোমাকে বাড়িতে ডাকবো না, কারণ শাশুড়ি মা ধরে ফেলবে না হলে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন আমরা দেখা করব না, আর দেখা করার হলে আমরা বাইরে দেখা করব, ঠিক আছে? এই বলে জয় ফোন রেখে দেয়। বেশ কয়েকদিন কেটে যায়। রূপালীও মনে মনে তার শাশুড়ি মাকে নিয়ে খুব ভয় পাচ্ছিল, তাই সেও কয়েকদিন জয়কে বাড়িতে ডাকা বন্ধ রেখেছিল। একদিন জয় কাউকে কিছু না বলেই রূপালীর ঘরে চলে আসে। পদ্মা দেবী প্রতিদিনের মতো সেদিনও কান খাড়া করে রেখেছিল। জয় ও রূপালী যখন কথা বলছিল, পদ্মা দেবী শুনতে পায়। পদ্মা দেবী তাড়াতাড়ি করে মোহিনীর কাছে যায়। বৌমা, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। আজকে ছোট বৌমাকে হাতে নাতে ধরতেই হবে। আজকেও ছোট বৌমার ঘরে কোনো ছেলে ঢুকেছে, আমি একটু আগেই কথা বলতে শুনেছি। আমি দরজা ঠকঠক করব, রূপালী দরজা খুললেই তুমি ওই ছেলেটাকে ধরবে। এই বলে পদ্মা দেবী রূপালীর দরজায় এসে টোকা মারে। রূপালী খুবই ভয়ে ভয়ে দরজা খোলে। দরজা খুলে সে তার শাশুড়ি মা এবং মোহিনীকে দেখতে পায়। রূপালী খুব ভয় পেয়ে যায়। মোহিনী রূপালীর ঘরে জয়কে দেখে অবাক হয়ে যায়। জয়, তুমি এখানে কি করছো? কি করছিলে তুমি রূপালীর সঙ্গে? কেন, আমি তোমার সঙ্গে যা করি রূপালীর সঙ্গেও তাই করছিলাম। মানে তুমি আমাদের দুজনকে একসঙ্গে ঠকাচ্ছিলে? তোমার মাথায় অনেক ভালো বুদ্ধি আছে, তোমরা খুব তাড়াতাড়ি সব বুঝে গেলে। আমি এতদিন ধরে তোমাদের দুজনকে একসঙ্গে বোকা বানাচ্ছিলাম। কেন জানো? শুধুমাত্র টাকার লোভে। তোমরা দুজনেই খুব বোকা। আজকে যখন আমাকে ধরেই ফেলেছো, তখন সত্যিটা লুকিয়ে রেখে আর কি করবো বলো তো? জয়ের কথা শুনে মোহিনী এবং রূপালী দুজনেই খুবই রেগে যায়। ছি, নির্লজ্জ ছেলে কোথাকার! তোমার লজ্জা করলো না তুমি আমাদের দুজনকে ধোকা দিয়েছো, আমাদের দুজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো? নির্লজ্জ আমি নয়, নির্লজ্জ হলে তোমরা দুজনে। তোমাদের লজ্জা করে না? তোমাদের অন্ধ শাশুড়ি মাকে ধোকা দিয়ে তোমরা আমার সঙ্গে সম্পর্ক রেখেছো, পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছো। তোমাদের হাজবেন্ড থাকতে তোমরা বয়ফ্রেন্ড বানিয়েছো, এখন ফেসে গেছো বলে আমার উপর দোষ দিচ্ছ। নির্লজ্জ বউ কোথাকার! তাদের কথা শুনে পদ্মা দেবী সবকিছু ভালোভাবে বুঝতে পারে। এই শয়তান ছেলে, তুই আমার বৌমাদের নামে আর একটাও বাজে কথা বলবি না বলে দিলাম। আমার বৌমাদের উপর আমার বিশ্বাস, ওরা কখনোই কোনো ভুল কাজ করবে না। ওরা আমার বাড়ির মান সম্মান ইজ্জতের কথা কখনোই ভুলতে পারবে না। তুই এখান থেকে যাবি নাকি আমি পুলিশ রাখবো বল? পদ্মা দেবী তার বৌমাদের ভুল জেনেও তাদেরকে সাপোর্ট করছিল। এই দেখে তার দুই বৌমা তাদের ভুল বুঝতে পারে। জয় ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুই বৌমা খুবই লজ্জিত হয়ে তাদের শাশুড়ি মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। মা, আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এই ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তবুও আপনি আমাদের একটা সুযোগ দিন, আমরা আর কখনোই এমন ভুল করব না। আপনি দয়া করে আপনার ছেলেদের কিছু বলবেন না। পদ্মা দেবী তার দুই বৌমাকে একটা সুযোগ দেয়। দুই বৌমা নিজেদেরকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে। তারা সমস্ত ভুল পথ ত্যাগ করে সৎ পথে জীবনযাপন করতে শুরু করে। এভাবেই তারা সবাই মিলে আবার হাসি খুশি বসবাস করতে থাকে।